নমস্কার। খবরদার কথা নয়, আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আজকেও তার ব্যতিক্রম না। কোনটা গুরুত্বপূর্ণ বিষয়? আপনাদের মনে আছে 2024 সালের লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের 1800 কোটি টাকার নোটিশ পাঠানো হয়েছিল ইডির পক্ষ থেকে। তাদের অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। তখন থেকেই নানা রকম অভিযোগের সুর আসতে শুরু করেছে। আপনাদের কাছে এখন কোনো খবর আছে কি সেই 1800 কোটি টাকা বা অ্যাকাউন্ট জব্দ হওয়ার বা সেই যে ইলেকট্রাল বন্ড বেআইনি ঘোষণা হয়ে যাওয়ার পরে তা নিয়ে কোনো কথাবার্তা হচ্ছে কি? কেউ কিছু বলতে পারবেন? বলতে পারবেন না। নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন সংস্থাকে ব্যবহার করা সরকারি ব্যবস্থাপনায় সরকারে যারা ক্ষমতায় থাকেন তারা দীর্ঘদিন ধরেই করে আসছেন বলে এই অভিযোগ ছিল। এমন প্রকাশ্যে ইদানিংকালের মতো আমরা শুনিনি। আমরা দীর্ঘদিন পত্রপত্রিকার সঙ্গে যুক্ত, শুনিনি। যদি এইভাবে ব্যবহারের ঘটনা থাকতো তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন হচ্ছে, এমার্জেন্সির পরে যখন লোকসভা নির্বাচন হলো তাতে ইন্দিরা গান্ধীকে হারানো সম্ভব হতো না। এই বিষয়গুলি নানা রকম ভাবেই আসে, নানা রকম আলোচনার ভেতরে আসে। আমরা যে বিষয়টাকে আজকে আলোকিত করার চেষ্টা করব সেটা হচ্ছে, প্রথমত লোকসভা চলছে, সংসদ চলছে, বর্ষাকালীন অধিবেশন শুরু হয়েছে, আপনারা জানেন। নানাভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে। এর ভেতরে আলোচনা হয়েছে মূলত এখন অবধি পূর্ণ আলোচনা যেটা হয়েছে, পূর্ণ আলোচনা বলতে আমি সেটা বলছি, বিপক্ষ আলোচনায় অংশ নিয়েছে, সরকার পক্ষ জবাব দিয়েছে এবং প্রধানমন্ত্রী সমস্ত জবাবের উত্তর দিতে উপস্থিত থেকে উত্তরও দিয়েছে। কেউ পছন্দ করুক বা না করুক সে বিষয় আলাদা। এই জায়গায় দাঁড়িয়েই বলছি যে লোকসভা এখনো চলছে, সেখানে আরও কিছু বিষয় আসবে। আমরা এই যে লোকসভাটা চলছে, অনেক পণ্ডিত ব্যক্তি যারা দীর্ঘদিন এই সমস্ত লেখালেখির সঙ্গে যুক্ত তারা বলছেন এটা হাস্যকর অবস্থার সৃষ্টি হয়েছে। মানুষের কথা কতটুকু আলোচনা হচ্ছে, আদৌ কি তা হচ্ছে? যে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে সেই বিষয়টাই বা কতটুকু মানুষের সামনে গেল? পরিষ্কার স্বচ্ছ ধারণা মানুষের যে মনের ভেতরে যে প্রশ্নগুলি এলো তার উত্তর কতটা পাওয়া গেল, সেই নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা পেয়ে গেছি, আমরা যখনই ডাকি উনি আমাদের সহায়তা করেন এবং সেই জন্য কৃতজ্ঞতা জানাই। প্রদীপ্তবাবু আমার মা দিকে বসেছেন। আপনাদের যা বিষয় সেই বিষয় নিয়ে আমরা সরাসরি, আর অন্য কথা না বলে সরাসরি প্রদীপ্তবাবুর কাছে চলে যাই। লোকসভা চলছে, রাজ্যসভাও চলছে। অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা হয়েছে, প্রধানমন্ত্রী জবাব দিয়েছেন, কেউ সন্তুষ্ট হয়েছেন, কেউ হননি, অনেক ক্ষেত্রেই সন্তুষ্ট হয়নি, অনেক জবাবই হয়তো পাওয়া যায়নি। আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে এই ধরনের আলোচনা, যে আলোচনাগুলি মানুষকে স্যাটিসফাই করতে পারছে না, এই ধরনের আলোচনার কি যৌক্তিকতা আছে? প্রথম কথা হচ্ছে, এটা তো বারবার আলোচনায় আসছে যে লোকসভা বা রাজ্যসভার যে অধিবেশনগুলো হয় সেই অধিবেশনগুলোর সঙ্গে সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা, যে নিত্য নতুন যে মানুষের সমস্যাগুলো আসছে সেগুলির উপর মানে খুব কমই আলোচনা হয়, এফেক্ট খুব কমই পড়ে। ভারতবর্ষের মোট জনসংখ্যার 80% মানুষের সঙ্গে আসলে পার্লামেন্ট সেশনের কোনো সম্পর্ক নেই। পার্লামেন্ট সেশন হচ্ছে কি হচ্ছে না তার কিছু যায় আসে না। আমাদের মতো কিছু মধ্যবিত্ত মানুষ এ ব্যাপারে উৎসাহ বোধ করি, এখনও করি, খোঁজখবর নেওয়ার চেষ্টা করি যতটুকু পারা যায় এবং এরকম আলোচনায় বসি, সেটাই হয়। আসল কথা হচ্ছে যে বিরোধী দল এবং শাসক দলের মধ্যে যে তরজা, সেটা তো নতুন নয়। সেটা যখন থেকে পার্লামেন্ট শুরু হয়েছে তখন থেকেই হচ্ছে। তার মৌলিক পরিবর্তন হয়নি, হয়তো পরিমাণগত পরিবর্তন হয়েছে, অর্থাৎ হইচই হয়তো আগের থেকে এখন বেশি হচ্ছে, ওয়াকআউট বেশি হচ্ছে, এই সমস্ত বিষয়গুলি হচ্ছে, কারণ সংঘাতের ব্যাপারটা অনেক বেশি বেড়ে গেছে। অর্থাৎ শাসক দল এবং বিরোধী পক্ষ তাদের মধ্যে যে ঐক্যমত্যের যে বিষয়টা, সেটা এখন ক্ষীণ থেকে ক্ষীণতর হয়েছে। এবং সেজন্যই হচ্ছে কি বিভিন্ন সময় ওয়াকআউট হচ্ছে, মানে এই যে মানে বিভিন্ন বাকবিতণ্ডা হচ্ছে, সাসপেনশন হচ্ছে, এই ব্যাপারগুলো হচ্ছে, অসহিষ্ণুতার ব্যাপারটা অনেক বেশি বেড়ে গেছে। সেজন্য দেখা গেছে কি বিরোধী এবং বিরোধীদের সঙ্গে শাসক দলের কোনো বিষয়ে কোনো ঐক্যমত্য হয় না কোনো সময়, বেশিরভাগ ক্ষেত্রে।
সেজন্য হচ্ছে যে হট্টগোলগুলো বেশি এবং প্রচুর সময় নষ্ট হয়। পার্লামেন্টের অধিবেশন যা হয় তার অর্ধেকের বেশি সময় আসলে নষ্ট হয়ে যায়। ফলে সাধারণ মানুষের যে ইন্টারেস্ট, তার সঙ্গে পার্লামেন্ট বা বিধানসভা যাই হোক না কেন এখন যেগুলো চলছে সেগুলোর সরাসরি বিশেষ কোনো সম্পর্ক নাই। এই বিষয়ে আপনি একটু যদি আলোকপাত করেন একটা বিষয়, এই মুহূর্তে এটার অন্যতম কারণ কি? প্রাজ্ঞ সাংসদের অভাব, এটা কি একটা কারণ? যেমন জওহরলাল নেহরু ওদের সময় প্রাজ্ঞ সাংসদ পক্ষে বিপক্ষে প্রচুর ছিলেন, ইন্দিরা গান্ধীর সময়ে ছিলেন, মানে মানে কিছু অতীতেও যদি আমরা দেখি, মানে নরসিংহ রাওয়ের সময়ও যদি আমরা দেখি, সোমনাথ চট্টোপাধ্যায় তাদের কথা যদি আমরা ভাবি, এই ধরনের প্রাজ্ঞ সাংসদের ব্যাপক অভাব কি এই সংসদকে এরকম এই প্রশ্নচিহ্নগুলি, যেগুলি প্রশ্নগুলি আপনি তুলছেন, এই প্রশ্নগুলি উঠতে সাহায্য করছে? প্রাজ্ঞ সাংসদের পরিসরও তো কমে গেছে। আগে প্রাজ্ঞ সাংসদরা যে পরিসর পেত, আলোচনার যে পরিবেশ ছিল, সেই পরিবেশ এখন আর নেই। আর প্রাজ্ঞ সাংসদের প্রয়োজনও এখন নেই। এখন হচ্ছে পার্লামেন্ট বসে আসলে কিছু অর্ডিন্যান্স আনবে দরকার হলে, না হলে কিছু সেগুলিকে পাস করিয়ে নেওয়ার জন্য হয়তো কিছু অর্ডিন্যান্স এনেছিল মানে ইত্যবসরে সেগুলি পাস করে নিচ্ছে, কিংবা কিছু কিছু বিল পাস করছে ধনী ভোটে পাস হয়ে যাচ্ছে, বিরোধীরা ওয়াকআউট করছে সেই পরিসরে সেই অবসরে সেগুলি পাস হয়ে যাচ্ছে। এরকম ভাবেই তো হচ্ছে বিষয়গুলো। আর আলোচনাও খুব কমই হয় এখন, বেশিরভাগ আলোচনা ছাড়াই বিল পাস হয়ে যায়। সিদ্ধান্ত যেগুলো নেওয়া হয় সেগুলো আলোচনা থাকে না খুব একটা। এই জন্য বিরোধীরা বারবার দাবি করে এই বিষয়ে আলোচনা করতে হবে, তখন মানে শাসক দলের তরফ থেকে বলে যে না, আলোচনা হবে না। এবং বিভিন্ন সময় যে বিবৃতি দেওয়া হয়, যেমন কালকেও পীযূষ গোয়েল যে বিবৃতি দিয়েছেন, সেটা কোনো প্রশ্ন হয়নি, প্রশ্ন ছাড়াই বিবৃতি দিয়েছেন যে আমেরিকা যে ট্যাক্স বসিয়েছে, ডোনাল্ড ট্রাম্প যে ইউএস যে ট্যাক্স বসিয়েছে ভারতীয় পণ্যের উপরে, সেটা নিয়ে উনি বিবৃতি দিয়েছেন, কিন্তু বিবৃতিতে কোনো আলোচনা হবে না। তো এরকম আলোচনা ছাড়াই বিবৃতি দেওয়া হচ্ছে এবং আলোচনা ছাড়াই বিভিন্ন সময় বিভিন্ন বিল পাস হয়ে যাচ্ছে। ফলে এখানে আসলে মূল ব্যাপারটা হচ্ছে প্রাজ্ঞ সাংসদদের কাজ করার জায়গা পরিসরও খুব বেশি নেই, কমে গেছে। কারণ এখন সংখ্যাও কমে গেছে। সংখ্যা কমে গেছে, সংখ্যা কমে যাবেই। কারণ আসলে এখন অর্থনৈতিক সম্পর্কগুলি এত বেশি প্রবল হয়ে গেছে, প্রচুর টাকা পয়সার লেনদেন আছে। এই যে প্রতিটা কার্যক্রমের মধ্যে যেগুলো আছে এখন অনেক ইন্টারেস্টেড ব্যাপার, মানে ইন্টারেস্টেড যে লবি, সেগুলো অনেক বেশি সক্রিয় হয়ে উঠেছে। অর্থাৎ পাবলিক ইন্টারেস্ট নয়, বিভিন্ন কর্পোরেট ইন্টারেস্টের ব্যাপারটাই প্রধানতম বিষয় হয়ে দাঁড়িয়েছে। আগেও ছিল, কিন্তু এখন সেটা এমন মাত্রায় গেছে যে এখন দেখা যাচ্ছে যে সংসদের সমস্ত কার্যাবলী আসলে বিভিন্ন কর্পোরেট ইন্টারেস্টকে সার্ভ করার জন্য হচ্ছে। এবং যে রাজনৈতিক মতাদর্শকে সার্ভ করার জন্য বিভিন্ন ধরনের যে আইন কানুন পাস হচ্ছে, সেটাও আসলে কর্পোরেট ইন্টারেস্টকে সার্ভ করার জন্য হচ্ছে। যত বেশি ক্রাইসিস বাড়ছে সমাজে, যত বেশি ক্রাইসিস বাড়ছে, অর্থনীতির ক্রাইসিস যত বাড়ছে, যত বেশি একচেটিয়াকরণের দরকার পড়ছে, তত বেশি কর্পোরেট আগ্রাসনের দরকার পড়ছে। এই আগ্রাসনকে মানে সফল করার জন্য আসলে শাসক দল একটা বড় ভূমিকা রাখছে। এবং তারই ম্যানিফেস্টেশন বা উপরিকাঠামো হিসেবে আমরা দেখতে পাই যে বিভিন্ন রাজনৈতিক বিষয়গুলি, সাম্প্রদায়িকতা বা বর্ণবাদের বিষয়গুলি যেভাবে প্রকট হয়ে আসছে, এই সমস্ত বিষয়গুলি, এই যে ধর্মীয় রাজনীতির বিষয়গুলি, সেগুলি সবই হচ্ছে উপরিতলের ব্যাপার, উপরিকাঠামোর ব্যাপার। অভ্যন্তরে যে কর্পোরেট ইন্টারেস্টগুলিকে সার্ভ করার জন্য সমস্ত কিছু করা হচ্ছে। আর পার্লামেন্ট সেশনটা বসানো হয় আসলে প্রকারান্তরে এই জন্যই, এবং বিরোধীদের দাবিগুলিকে নস্যাৎ করে দেওয়ার ব্যাপারটা এই জন্যই আসে, কারণ একচেটিয়াকরণের মধ্যে সেখানে কোনো গণতান্ত্রিক পরিসর থাকতে পারে না। এই সিন্দুর আলোচনাটায় কি কতটুকু স্যাটিসফাইড হয়েছেন আপনি, যতটুকু শুনতে পেরেছেন? এখন সবই কি হচ্ছে লাভ কি, হলো এই আলোচনা? প্রথম কথা হচ্ছে এই যে সিন্দুর, মহাদেব, এই সমস্ত নামকরণ করা হচ্ছে, যেগুলো সেগুলো নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে। নামকরণগুলি এইভাবে করা হচ্ছে বিভিন্ন যে মানে মানে সাম্প্রদায়িক বা ধর্মীয় যে সমস্ত বাতাবরণ, সেটাকে প্রশ্নগুলিও তো এলো সাপোর্ট যে করার জন্য নামকরণ অপারেশন হচ্ছে। সিন্দুর দেওয়া হয়েছে, কেন দেওয়া হলো, এই প্রশ্ন তো উঠলো যে সিঁদুর উজাড় করে দেওয়া হলো আবার অপারেশন সিন্দুর, বিষয়টা একটু বোঝা গেল। প্রথম কথা হচ্ছে এই সিঁদুর মাহাত্ম্য হচ্ছে একটা বিশেষ ধর্মের বিশেষ সম্প্রদায়ের মধ্যে মাহাত্ম্য। সমস্ত হিন্দু যে সংস্কৃতি আছে, সংস্কৃতির মধ্যে সবাই সিঁদুর নিয়ে অত মাতামাতি নেই। সিঁদুর একটা বিশেষ অঞ্চলের, উত্তরপ্রদেশ বা বিহার অঞ্চলে সিঁদুর নিয়ে মাতামাতি বেশি। বাঙালি সমাজে এখন সিঁদুর নিয়ে অত মাতামাতি নেই, অত মাথা ঘামায়নি কেউ সিঁদুর অপারেশন নামটা দেওয়ার আগে, যে কার সিঁদুর মুছে গেছে আর কার সিঁদুর জুড়ে গেছে, এগুলি নিয়ে মাথাই ঘামায় না বাঙালি। বিশেষ কোনো হয়তো কোনো ক্ষেত্রে হয়তো মানুষ হয়তো মাথা ঘামায়, কিন্তু সার্বিকভাবে সমাজের মধ্যে, শিক্ষিত সমাজের মধ্যে সেগুলি নিয়ে এখন আর বিশেষ মাথা ঘামায় না। বেশিরভাগ পরেও না সিঁদুর, অনেকেই পরে না। তো এগুলি বড় বিষয় না, বড় হচ্ছে নামকরণ উদ্দেশ্য হচ্ছে একটা বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য, এবং সেটাকে স্যাটিসফাই করার জন্য করা হয়েছে। আবার এই মহাদেব নাম দিয়ে যে একটা করা হলো, এই যে 3 জনকে মেরে দেওয়া হলো, ঠিক সেশন শুরু হওয়ার আগে মেরে দেওয়া হলো, এই যে বিভিন্ন মানে খুব খুব স্থূল নাটক মঞ্চস্থ হচ্ছে, এবং সেগুলি নিয়ে আলোচনাটা হবে কি, এবং আলোচনায় সন্তুষ্ট কি, কিছু মানুষ সন্তুষ্ট হওয়ার জন্য আগের থেকে প্রস্তুত হয়ে আছে। অর্থাৎ শাসক দল যে কোনো অ্যাক্টিভিটি যদি করে,
শাসক দলের বকলমে সেনাবাহিনী হোক বা প্রশাসনীয় হোক যে কোনো অ্যাকশন নিলে পরে সেটাকে সাপোর্ট করার জন্য একদল লোক মুখিয়ে আছে, আর আরেক দল লোক তার বিরোধিতা করার জন্য মুখিয়ে আছে। আসলে এত পোলারাইজেশন হয়ে গেছে যে সংসদেও দেখা যাচ্ছে যে এই কারণে এই পোলারাইজেশনের এফেক্ট আসছে বারবার। এবং ফলে এই যে এগুলো নিয়ে আলোচনা যেটা হয়েছে, 1 ঘন্টা 42 মিনিটের মতো কথা বলেছেন বোধহয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী পরে আবার রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রী, সেটা নিয়ে আবার হট্টগোল হয়েছে কেন প্রধানমন্ত্রী বলবেন না। তো প্রধানমন্ত্রী বলা আর স্বরাষ্ট্রমন্ত্রী যাই বলা, আসল কথা হচ্ছে মূল সত্য যেটা, এই সত্যটা সবাই জানে, এবং জানলেও সব সত্য সবসময় প্রকাশিত হতে পারছে না, কারণ গণতান্ত্রিক বাতাবরণ নেই। গণতান্ত্রিক বাতাবরণ যদি থাকতো তাহলে পার্লামেন্টের বাইরেও সে বিতর্ক হতো এবং বিতর্কের মধ্য দিয়ে প্রকৃত সত্য উঠে আসতে পারতো। ফলে ওখানে কি কথা হয়েছে সেটা হচ্ছে সংসদের বাকবিতণ্ডার বিষয়। সাধারণ মানুষ যে যার অবস্থান নিজেই নিয়েই আছে অলরেডি, এবং দেখা যাচ্ছে যে আসলে মানুষের যে এই যে মেরুকরণটা গত 10-11 বছর এমনভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে যে এখন কিছু সংখ্যক লোক অন্ধভক্ত, কিছু সংখ্যক লোক তীব্র বিরোধী, এই অবস্থার মধ্যে আছে। এখন আসলে তো যে কথাটা বলেছেন একেবারে একদম মানে 100% সঠিক। এই কারণে বলছি যে সংসদ শুরু হওয়ার আগে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা হবে, এইটা আলোচনা হওয়ার আগে আমরা যতটুকু সমৃদ্ধ ছিলাম, আর এই আলোচনা শেষ হওয়ার পরে কিন্তু আমরা কি 1 ইঞ্চি এগোতে পেরেছি? বাড়তি কিছু কি জেনেছি? কিছুই তো জানিনি। ফলে এই জায়গায় হতাশ হওয়ার একটা জায়গা রয়েছে। সেইখানে রেখে এই জায়গাটাতে আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে সংসদের এই অধিবেশনগুলি আপনি যা যা বললেন, এর পরিপ্রেক্ষিতে থেকে এই সংসদের অধিবেশনগুলি কি অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে? সাধারণ মানুষের কাছে অপ্রাসঙ্গিকই হয়ে গেছে, কারণ সাধারণ মানুষের অবস্থানের কোনো পরিবর্তন এই সংসদে আলোচনার মধ্য দিয়ে হবে না। এবং সংসদের যে বিষয়গুলো উত্থাপন হওয়ার কথা সেগুলিও হচ্ছে না, বিরোধীরা যা উত্থাপন করতে চাইছে সেগুলিও হচ্ছে না। ফলে শুধু শুধু সময় নষ্ট হচ্ছে, প্রচুর টাকা পয়সা নষ্ট হচ্ছে, সাধারণ মানুষের যে ট্যাক্সের টাকা আছে সেই ট্যাক্সের টাকা দিয়ে সংসদ বসানো হচ্ছে এবং অর্থের অপচয় হচ্ছে। এবং অর্থের অপচয় অ্যাকচুয়ালি কিছু যায় আসে না, কারণ যায় আসে না এই কারণেই যে নীতি বা যেই মানে কি বলা যায় মানে লক্ষ্যের উপর যে মানে এই রাজনীতি চলছে আজকে, দেশের যে পরিস্থিতি, রাষ্ট্রের যে পরিস্থিতি চলছে, সেই লক্ষ্য পূরণের জন্য আসলে মানে সংসদ বসা বা না বসা বা সেখানে কি সিদ্ধান্ত হলো বা না হলো সেটার খুব বেশি আসলে এফেক্ট কিন্তু এখন আর নেই। এখন কথা হচ্ছে যে আসলে সংসদ নিয়ম করে বসানো হয়, কিন্তু সরকার যে নীতি নিচ্ছে, সরকারের আসীন শাসকদের যে নীতি নিচ্ছে, সেই নীতিকে লাগু করার জন্য সর্বতভাবে যা যা করার, রাষ্ট্রের সমস্ত মানে শাখা প্রশাখাগুলিকে, প্রতিষ্ঠানগুলিকে ব্যবহার করার যা যা করার সবকিছু করে নেওয়া হচ্ছে। এবং একটা বিশ্রামের জায়গা হয়ে গেছে এখন প্রশাসনিক কাজের থেকে কিছুদিন একটু বিশ্রাম বলতে হট্টগোলের জায়গা হয়েছে, আর কিছু কাজকর্ম করতে হচ্ছে না, যতক্ষণ সংসদ চলে মানে যে কোনো পক্ষেরই সাংসদদের তার এলাকায় যেতে হয় না। সবচেয়ে বড় কথা হচ্ছে কিছুদিন আরাম টারাম করলাম। যেটা হয়েছে যে অ্যাকচুয়ালি 2024 ইলেকশনের পরে যখন মানে একক সংখ্যাগরিষ্ঠতা হারালো বিজেপি, তখন অনেকেরই ধারণা হয়েছিল যে এবার বোধহয় বিজেপি একটু থেমে যাবে, বরং দেখা গেছে আরো অ্যাগ্রেসিভ হয়েছে। সামগ্রিকভাবে দেখা গেছে 240টা আসন 272 থেকে নিচে থাকা ফলেও তাদের শরিকরা এমনই শরিক যারা মূলত হচ্ছে আসলে কি হচ্ছে কিছু কমিশনভোগী দল মূলত এগুলো, অর্থাৎ এদের একটি দল মানে 1-2টি দল ছাড়া বাকিরা সবই হচ্ছে খুব অল্প অল্প মানে জায়গায় এদের প্রভাব প্রতিপত্তি, এবং সেখান থেকে ওদের লাভের গুড়টা ওরা তুলে নেয়। এবং সেই সমস্ত যে পার্টিগুলো আছে, এই পার্টিগুলো হচ্ছে তাদেরকে যদি কিছু মানে লাভটা হয়েছে ওদের, হ্যাঁ তাদের লাভটা যদি দিয়ে দেওয়া হয় তাদেরকে, তাহলে তাদের সরকার কি পলিসি নিল, মূল শাসক পলিসি নিল, তার জনবিরোধী কি জনগণের পক্ষে, সেগুলি তাদের কিছু যায় আসে না। ওদের আখেরটা ওরা গুছিয়ে নিতে পারলেই ভালো। ঠিক সেরকম ছোট ছোট দলগুলি হচ্ছে আসলে এনডিএর শরীর, ফলে সেখানে 240 বা 340 তেমন কোনো তফাৎ হয়নি, বরং আরো বেশি অ্যাগ্রেশন নিয়ে, আরো বেশি মানে ব্যক্তি নিয়ে কিন্তু বিজেপি তার শাসনটা চালাচ্ছে, এবং বিন্দু মাত্র কোনো পরিবর্তন ঘটেনি, বরং আরো বেশি অ্যাগ্রেশন বেড়েছে। লোকসভায় প্রধানমন্ত্রী জবাব দেওয়ার পর সংসদে উপস্থিত থাকা মানে পার্লামেন্ট ভবনের ভেতরে উপস্থিতি, যে অফিস কক্ষে উপস্থিত থাকার পরেও রাজ্যসভায় না আসার পেছনে কি যুক্তি দেখা নিতে পারেন? কি হতো, কেন এলেন না? একই তো কথা বলতে হয়। মণিপুরে কেন যায়নি এত 2 বছরের মধ্যে, সেহেতু একই ব্যাপার, গেলে কি হতো আর না গেলে কেন যায়নি, কতগুলো বিষয় তো প্রশ্ন যেমন থাকেই সব জায়গায়, কোথাও কথা বলেন কোথাও কথা বলবেন না। কতবার বিদেশ সফর করেছেন কিন্তু মণিপুরে যাননি এখন পর্যন্ত। তো এখন কতগুলি পলিসি থাকে, এই পলিসি মোতাবেক আসলে কখনো কথা বলবেন কখনো কথা বলবেন না, কথা অন্য কাউকে ঠেলে দেবেন কথা বলার জন্য, সে অ্যাভয়েড করা হতে পারে, অধ্যত্ত হতে পারে, না গেলেও চলে সেটাও হতে পারে। কিন্তু আসল কথা হচ্ছে সাধারণ মানুষের কি যায় আসে, অর্থাৎ প্রধানমন্ত্রী বক্তব্য রাখবে না স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখবেন, সেটাতে সাধারণ মানুষের কি যায়, সাধারণ মানুষের কিছু যায় আসে একদম। তাহলে আমরা যে প্রশ্নটা রেখেছিলাম যে অপ্রাসঙ্গিক, আসলে কথাটা ঠিক,
মানে প্রধানমন্ত্রী হোক, জেপি নাড্ডা স্বরাষ্ট্রমন্ত্রী- বলেছেন একটা কথা যে বিরোধীদের ম্যানেজ করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী যথেষ্ট, যেটা আবার খুব অপমান লেগেছে মল্লিকার্জুন খার্গের। ইনি আবার বলেছেন যে এরকম কথা বলা খুবই অন্যায়, হুম, সেটা হয়েছে। হুম, অর্থাৎ এটা একটা তাচ্ছিল্যের ব্যাপার থাকে, হুম, কারণ তাচ্ছিল্যটা কি হচ্ছে যে আসলে আক্রমণের একটা পদ্ধতি, হুম, এটা আর কি। মানে কোনোভাবেই কাউকে প্রভাব বিস্তার করতে দেবো না, অপোজিশনকে প্রভাব বিস্তার করতে দেবো না, ন্যূনতম সব দিক থেকে অ্যাটাক করে যাব, তো তুচ্ছ করে যাব, তাচ্ছিল্য করে যাব, এটাই কিন্তু একটা পলিসি বা একটা একদম কৌশলের মধ্যে একদম। পড়ে। আসলে আপনারা যারা শুনছেন তাদের উদ্দেশ্যে বলি যে এই যে পার্লামেন্ট চলছে, পার্লামেন্ট চলুক বা না চলুক, পার্লামেন্টে কি হচ্ছে, আমার ধারণা, আমি প্রচুর সঙ্গে একমত, ভারতবর্ষের শতকরা ৮০ থেকে ৮৫ ভাগ মানুষ এই নিয়ে ভাবেনও না, কেউ দেখেনও না। আমার সম্ভবত আমার মনে হয় দু একটা ভাষণ যে খারাপ হয়েছে ঘটনাটা তা না, ভালো ভালো ভাষণও হয়েছে দু একটা, সংক্ষিপ্ত হলেও ভালো। কিন্তু যারা দেখেন না তাদের খুব একটা যায় আসে না, এরা ভাবেন যে এর থেকে খেলাটা দেখি অথবা কোনো সিরিয়াল দেখি। এখন অন্য একটা প্রসঙ্গে যাই, নির্বাচন কমিশন নিয়ে অভিযোগ উঠছে এবং দেশের ভোটতন্ত্র নিয়ে অভিযোগের পাহাড় জমা হয়ে গিয়েছে, যার কিছু কিছু ক্ষেত্রে নির্বাচন কমিশন স্বীকারও করে নিয়েছেন। সর্বশেষ গতকাল বিহারে যে প্রথম যে ভোটার তালিকাটা প্রকাশিত হয়েছে, সেই প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে প্রায় ৬৫ লক্ষেরও অধিক ভোটারের ২০২৪-এ যারা ভোট দিয়েছেন তাদের ভোট বাতিল হয়ে গেছে। এর ভেতরে ২২ লক্ষ মৃত ওই ভোটার লিস্টের। এই মানে ২৪-এ কিন্তু ভোট হয়েছে, বেশি দিন হয়নি। এর পরিপ্রেক্ষিতে দেশে ভোট কি এখন একটা হাস্যকর পরিস্থিতিতে চলে যাচ্ছে, নির্বাচন কমিশনও কি? প্রথম কথা হচ্ছে, এই যে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে, সেই অভিযোগ তো নতুন নয়, এই অভিযোগ আগেও ছিল। মানে এনডিএ জমানা তো 2014 থেকে হয়েছে, বা আগে 5 বছর ছিল 98 থেকে 2003 অবধি। তার আগেও ছিল, যখন ইউপিএ জমানা বা কংগ্রেস শাসন ছিল তখনও অ্যাকচুয়ালি এটা নিয়ে সবসময় অভিযোগ ছিল। ছিল। এখন কি হচ্ছে, মাত্রার পরিবর্তন হয়েছে। যত বেশি সমাজে একচেটিয়া সমস্ত কিছু আসছে, অর্থাৎ বিরুদ্ধ মতকে ধামাচাপা দেওয়ার বিষয় আসছে, পদানত করা বা রুদ্ধ করার ব্যাপার আসছে, তত বেশি এই ধরনের সমস্ত কাজকর্মগুলো হচ্ছে। সেটা শুধু নির্বাচন কমিশন নয়, সেটা যে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে ব্যবহার করা, সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির যে মধ্যে যে মানে ন্যূনতম গণতান্ত্রিক বাতাবরণ আছে সেটাকে নষ্ট করে দেওয়া, শুধুমাত্র সরকারের পক্ষে বা শাসকের পক্ষে বা শাসক দলের পক্ষে কথা বলা, রাষ্ট্রের স্বার্থ, সরকারের স্বার্থ এবং শাসক দলের সাথে একাকার করে দেওয়া, অর্থাৎ রাষ্ট্রই সরকার বা সরকারি রাষ্ট্র, বা সরকার মানে হচ্ছে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল, এই যে একীভূত হয়ে যাওয়া, এই ব্যাপারগুলো কি হচ্ছে উত্তুঙ্গে পৌঁছে গেছে, কালমিনেটেড হয়ে গেছে এখন। ফলে দেখা গেছে যে এখন নির্বাচন কমিশনকে ওইভাবেই নিয়ন্ত্রণ করার বিষয় আসছে। এবং সবচেয়ে বড় কথা, নির্বাচন কমিশন বা নির্বাচন প্রক্রিয়াটাই যদি এরকম প্রহসন হয়ে যায়, তাহলে আর এত মিটিং মিছিল, এত বক্তৃতা, এত বিক্ষোভ আন্দোলন আর কি থাকে? কিছুই থাকে না। এখন শুধু একটাই কাজ থাকে, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বা গণতন্ত্র লাগু করার জন্য আন্দোলন করা, এছাড়া আর কোনো রাস্তা থাকে না। তো এখন বিষয় হচ্ছে যে, প্রথম কথা হচ্ছে, সুপ্রিম কোর্ট যখন রায় দিয়েছিল যে মুখ্য নির্বাচন কমিশন বা নির্বাচন কমিশনারদের নিয়োগের বিষয়ে, অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকবেন, প্রধানমন্ত্রী থাকবেন এবং অপোজিশন একদম লিডার থাকবে, সেটাকে অ্যাকচুয়ালি বাতিল করে দিয়ে অর্ডিন্যান্স এনে তারপর কেন মানে ক্যাবিনেট মন্ত্রী একজনকে ঢোকাতে হলো? মোট কথা হচ্ছে নির্বাচনকে নিয়ন্ত্রণ করার জন্য। কারণ সেটা তো সর্বজন গ্রাহ্য হওয়ার কথা, মানে সর্বদল গ্রাহ্য হওয়ার কথা ছিল। কারণ নিরপেক্ষ বিচার ব্যবস্থা আর নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা, সেটাই তো কাম্য হওয়ার কথা। তো নির্বাচন ব্যবস্থায় যদি প্রধানমন্ত্রী এবং ক্যাবিনেট মিনিস্টার চলে আসে, দুই এক হয়ে যায় তিনজনের মধ্যে, বিরোধী দল থাকা না থাকে কিছু যায় আসে না। অর্থাৎ পরিষ্কার হিসেব হচ্ছে যে এটা করাই হচ্ছে যে সমস্ত নির্বাচন প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু দেখা যাচ্ছে কি, আজকে এই এই যে বিষয়টাকে বিরোধী দল কি করেছে, বিরোধী দলের বিষয়টা হচ্ছে, তারা তো এইটা নিয়ে প্রথমে তো খুবই আনন্দ প্রকাশ করেছিল, সুপ্রিম কোর্ট যখন রায় দিয়েছে, কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের মধ্যেই ছিল যদি না কোনো অর্ডিন্যান্স এনে এটাকে মানে বাতিল করে দেওয়া হয়, তার আগে পর্যন্ত এটা লাগু হবে। অর্থাৎ এই ফাঁক ফোকরটা কিন্তু আছে। অর্থাৎ আমরা একটা রায় দিচ্ছি, এবার এই রায় বাতিল হয়ে যেতে পারে, সেই সম্ভাবনা তখনই দেওয়া ছিল। ফলে অত আনন্দের কিছু ছিল না, এবং আশঙ্কা, সব আশঙ্কাই এইভাবেই বাস্তবায়িত হবে
এবং বর্তমানে যে শাসন প্রক্রিয়া চলছে এই সমস্ত আশঙ্কা ওইভাবে বাস্তবায়িত হবে। হুম। এটাই ঘটনা, ফলে এত আনন্দের কিছু ছিল না এবং কিছুদিনের মধ্যেই ঘটনাটা ঘটেছে। অর্থাৎ শাসন প্রক্রিয়া বুঝতে পারছেন যে নির্বাচন কমিশন যদি আমার নিজের মতো না হয় তাহলে আমার পক্ষে চলা এবার মুশকিল। 3 বছর হয়ে PN গেছে, সেশনের মতো হবে 3.5 না। বছর 3 বছর হয়ে গেছে, সেই কিন্তু সেটাকে চ্যালেঞ্জ করে যে কোর্টে যে অ্যাপিল করা হয়েছে সেটা নিয়ে কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। হুম। বারবার ডেট পেছোচ্ছে, যেমন এটা কোনো বিষয়ই নয়, অথচ এটাই তো মুখ্য বিষয় হওয়ার কথা ছিল অন্তত গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে, যে নির্বাচন প্রক্রিয়া যদি যথাযথ না হয় তাহলে বাকি সবকিছু তো প্রহসন হয়ে গেল। একদম। কিন্তু সেইটাই যদি মানে প্রায়োরিটি না থাকে তাহলে কি ব্যাপার দাঁড়াবে? তো একজন আলটিমেটলি প্রহসন সাধারণ চলছে। সাধারণ ভোটার হিসেবে আপনার কাছে একটা প্রশ্ন রাখছি। আপনি অনেক খবর রাখেন, সেটা হচ্ছে যে এই যে বিহারে প্রায় 64-65 লক্ষ বা তার বেশি, এটা যেটা বলা প্রায় যাচ্ছে 1 1 কোটির কোটির উপর আছে, 1 কাছাকাছি কোটির হয়ে যেতে কাছাকাছি পারে। আছে। হ্যাঁ, এবং বিহারের যে বিরোধী দলনেতা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বলছেন ওনার নিজের নামই নাকি বাদ হয়ে গেছে এই 65 লক্ষের এটা তো ভেতরে আজকে আছে। দেখলাম আর হ্যাঁ, নির্বাচন কমিশন এটাকে আবার আবার কন্ডেম করে বলেছে যে করেছে। না, ওইটা অমুক কেন্দ্রে আছে। হ্যাঁ। অর্থাৎ তেজস্বী যাদবও কারেক্ট যে হুম। উনার যে কেন্দ্রে ভোটার তালিকা ছিল সেই তালিকা থেকে সরে গিয়েছে না। হ্যাঁ। এরকম হতে পারে। সবটাই আমরা দুপক্ষের বললাম, তো দুপক্ষের কথাই বলে নিলাম, বাকিটা দেখা যাবে পরবর্তী সময়ে। এই যে 2024 সালের যে নির্বাচনটা হলো, এই নির্বাচনের এই ভোটার তালিকাতেই হয়েছে। তাহলে এই ভোটার তালিকা যে ঠিক ছিল না সেটা নির্বাচন কমিশন স্বীকার করে নিলেন, তাহলে ওই ভোটটা কিভাবে বৈধ থাকে? এমনিতে এটা তো ধারাবাহিক মানে প্রসেস, এটা ধারাবাহিক প্রক্রিয়া, মানে প্রতি মানে 20 বছর 22 বছর অন্তর অন্তর এই প্রক্রিয়াটা হয়। এখন কথা হচ্ছে যে এনআরসি আসার পর ঘুরিয়ে এনআরসি লাগু করা হচ্ছে, এটাই এখানে মূল অভিযোগ আসলে। না, আমি কিন্তু এসআইআর এর যে প্রক্রিয়া সেটা হয়তো নতুন কিছু সংযোজন হয়েছে, একদম। কিন্তু প্রক্রিয়াটা কিন্তু 2003 সালেও হয়েছিল। হ্যাঁ, নতুন কিছু এই নয়। যে বিহারের যে ভোটার লিস্ট জানুয়ারি 2025-এ কিন্তু প্রকাশিত হয়েছে একটা। এটা নির্বাচন কমিশনের প্রকাশিত। এখন কথা হচ্ছে 2025 লক্ষ্যটা তো বোঝাই যাচ্ছে যে এখন কথা হচ্ছে নির্বাচন কমিশন কার হয়ে কাজ করবে, অবশ্যই শাসক দলের কাজ করবে, কারণ শাসক দল নির্বাচন করছে নির্বাচন কমিশন, এটাই কোনো এখন নিরপেক্ষ প্রতিষ্ঠান দ্বারা এটাই নির্বাচিত দোষ- হয়নি নির্বাচন এটাই কমিশন, ফলে দোস্তুর তারা তো হয়ে গেছে। শাসকের পক্ষেই কাজ করে, শাসকের কাজ করার জন্য তারা নির্বাচিত হয়েছে। একদম। এবং আজকে যে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান, যে রাজ্যপাল, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি সব যে নির্বাচন করা হচ্ছে, সবই তো তুই শাসক দলের পক্ষে কাজ করবে হিসাব করেই তো নির্বাচন করা হয়, তাদেরকে মনোনীত করা হয় বা নির্বাচন করা তারপরে হয়। উপরাষ্ট্রপতি সেই পূর্ণ মেয়াদ থাকতে পারলেন না। থাকতেও পারলেন না, এবং এটা হচ্ছে মানে কি বলা যায়, মানে আনপ্রেসিডেন্টেড একটা ঘটনা ঘটেছে। তো যাই হোক, এখন মূল বিষয়টা হচ্ছে যে আজকে এই যে 1 কোটি লোক বাদ দেওয়া হয়েছে, সেটা কিছু ক্ষেত্রে হয়তো সাধারণ যে প্রক্রিয়া আছে 20-22 বছর পর পর হয়, সেই প্রক্রিয়ার অংশ হিসেবে বাদ দেওয়া হয়েছে। কিন্তু এই মুহূর্তে টাইমিং এর ব্যাপারটা নিঃসন্দেহে হচ্ছে শাসক দলকে সুবিধা করে দেওয়ার জন্য, এবং সেটা কিভাবে করা হচ্ছে সেই সুবিধাটা, মানে বাদ যাওয়ার ক্ষেত্রে শুধুমাত্র বেছে বেছে যারা বিপক্ষ দলকে ভোট দেয় তাদেরকেই বাদ দেওয়া হয়েছে কিনা, এবং সেটা কিভাবে সম্ভব বেছে বেছে বাদ দেওয়া, সেটা কিন্তু ধোঁয়াশা আছে যে বাস্তবে এভাবে সম্ভব কিনা। আচ্ছা, কিন্তু লক্ষ্য যে একটা আছে, উদ্দেশ্য যে একটা আছে, সেটা পরিষ্কার, এবং উদ্দেশ্য বাস্তবায়িত করার ক্ষেত্রে কিভাবে এটা সফলভাবে বাস্তবায়িত করা হবে সেটা নিয়ে প্রশ্ন আছে। আরেকটা বড় বিষয় হচ্ছে রাহুল গান্ধী যে বিবৃতিটা দিয়েছেন যে মহারাষ্ট্রে ভোট চুরি হয়েছে, তার ব্যাপারে সুনির্দিষ্ট প্রমাণ আছে, অ্যাটম বোম কি হবে মানে ফাটবে, এই সমস্ত কথা আসলে কিন্তু খুব একটা ওয়েটেজ পায় না, কারণ এটা তো কোনো ব্ল্যাকমেলিং প্রসেস নয় যে আমার কিছু গোপন দাবি দেওয়া আছে, আমার এই দাবি দেওয়া মানতে হবে, না মানলে কিন্তু আমি সব ফাঁস করে দেবো, ব্যাপারটা এরকম না, পাবলিক ডোমিনের বিষয়। যদি সত্যি যদি তদন্ত করে কিছু বের করা হয় গত 6 মাসে, তাহলে নিশ্চয়ই সেটা পাবলিক ডোমেনে ফেলে দেওয়া উচিত। কেন অপেক্ষা করা হচ্ছে? মানুষ জানো। প্রথম কথা হচ্ছে মানুষকে বাদ দিয়ে শুধুমাত্র এই যে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির সঙ্গে যে লড়াই, সেই লড়াই দিয়ে কিন্তু আসলে জনগণের জয় ঘোষিত হয় না, সেটা শাসক দলের মধ্যে এবং বিরোধী দলের মধ্যে দ্বন্দ্বকে আরো বেশি প্রকট করে। একদম। কিন্তু তাতে কিন্তু জনস্বার্থ বা জনগণের যে ভূমিকা সেটা কিন্তু সেখানে প্রকাশিত হয় না। জনগণকে নিয়ে যে আন্দোলন করতে হয়, তাহলে তো আজকে যে সত্যি যে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে কোনো অসাধু বিষয় থাকে এবং কোনো কারচুপি ঘটে থাকে, সেই কারচুপিগুলি যদি তদন্ত করে যদি কোনো তথ্য প্রমাণ সত্যি সত্যি এসে থাকে, সমস্ত তথ্য প্রমাণ তো পাবলিক ডোমেনে ফেলে ব্যাপক গণ আন্দোলন গড়ে তোলা না, উচিত। কিছু একটা সমস্যা যে আছে এটা নির্বাচন কমিশন স্বীকারই করে নিল। স্বীকার করছে, কিন্তু এই যে এই জায়গাটা। সুনির্দিষ্ট যদি না হয়, যেমন হ্যাঁ। দুর্নীতি আছে বলে একটা প্রেস মিট করা হলো, কিন্তু সুনির্দিষ্টভাবে দুর্নীতি উপস্থাপিত না করা হয় তথ্য প্রমাণ সহ, এবং তার জন্য যদি মানে জনগণ মুভ না করে, আইনি মুভমেন্ট এবং জনগণের মুভমেন্ট পাশাপাশি না চলে, তাহলে দুদিন পরে এই দুর্নীতির অভিযোগের কোনো সারমর্ম থাকে না। সরকারি পক্ষের থেকে যেটা ঠিক বলা সেরকম। হচ্ছে, সরকারি পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে যেখানে মানে রাহুল গান্ধীর দল যেখানে যেখানে জিতে সেখানে তো অভিযোগটা হচ্ছে না, সেখানেও প্রশ্ন আছে, অ্যাকচুয়ালি সব জায়গায় সমানভাবে কাজটা করতে পারছে না। না উঠেছে। যেখানে ইতিমধ্যে ক্ষমতায় আছে সেখানে বেশি সফলভাবে করতে এই পারছে। পরিপ্রেক্ষিতেই অ্যাটম বোমা এবং যে তার
প্রামাণ্য দলিল তিনি সাংবাদিক সহ বিভিন্ন সংস্থার খাতে তুলে দেবেন, সেটা শুরু করবেন ইয়ে থেকে, কর্ণাটক থেকে। কর্ণাটকের একটা কেন্দ্র বাছাই হয়ে এত গেছে। দানাই পানাই কেন, সরাসরি ফেলে দিলেই হয়। না, এত শুরু করব, দেবো কিন্তু, ফেলে দেবো কিন্তু, এরকম ভাবে মাসের পর মাস যাবে আর আমি কিন্তু সব ফাঁস করে দেবো, এরকম ভাবে বললে তো হবে না। যা জানি তা সরাসরি ফেলতে হবে। হুম, এবং সেটা নিয়ে যদি আজকে না কালকে পরশু তরশু এরকম ভাবে হলে কি হয়, সাধারণ মানুষের কিন্তু আস্থা থাকে না। সাধারণ মানুষের কাছে মনে হয় এটা অভিযোগই, আসলে কোনো প্রমাণ সত্যি নেই। না। এই ধরনের কিন্তু সাধারণ মানুষকে সেটাই কি, বদ্ধমূল হয় সাধারণ মানুষের কাছে। নির্বাচন কমিশন অপেক্ষা করে থাকেন, আমাদের কাছে মনে হচ্ছে নির্বাচন কমিশন মনে হচ্ছে অপেক্ষা করে আছেন সরকার পক্ষ কি বলে এটা দেখার জন্য। এই কারণে যে রাহুল গান্ধী লিডার অফ দ্য অপোজিশন হিসেবে যখন চিঠিটা দিলেন মহারাষ্ট্র নির্বাচন নিয়ে, তার রিপ্লাইটা কিন্তু দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। সবই ঠিক আছে, আমি বলছি এই যে মানুষ কই জায়গাটায়- এখানে, মানুষের ভূমিকা কোথায়, এই জনগণের ভূমিকা কোথায়? সেটাই এই জায়গাটাতে আসল জায়গা, যে মানুষ কি করবে। এই জায়গাতে আপনার কাছে আমার প্রশ্ন, যে এইভাবে চলতে গেলে আসল পথটা, বেরিয়ে আসার পথটা কি? এই নির্বাচন কমিশনকেও মানুষের সামনে দেখা যাচ্ছে যে বায়াসড হয়ে যাচ্ছে। এই যে জায়গাটা, এটা কি হচ্ছে? কারণ নির্বাচন কমিশন ধরুন বিকেল 5টাতে একরকম তথ্য দিলেন, রাত্রি 10টায় গিয়ে দেখা গেল 10% ভোট বেড়ে গিয়েছে। একটা বিশাল ব্যাপার স্যাপার হয়ে যাচ্ছে। এই যে জায়গাগুলি থেকে নির্বাচন কমিশনও কেন নিজেকে হাত গুটিয়ে নিতে পারছে না, স্বচ্ছ হতে পারছে না? এখান থেকে বেরিয়ে আসার পথটা কি? প্রথম কথা হচ্ছে, যেমন ধরুন ইভিএম নিয়ে যে নানা রকম অভিযোগ ওঠে বিভিন্ন সময়, কিংবা এই যে ইলেকশনের পরে 5% থেকে 10% ভোট বেড়ে যাচ্ছে 24 ঘন্টা পরে বা 48 ঘন্টা পরে বা 4 দিন পরে বেড়ে যাচ্ছে, এগুলো নিয়ে তো অভিযোগ আছে। যেমন ওই যে 99% ব্যাটারি চার্জ না থেকে 65% না 95% ব্যাটারি চার্জ কথা হয়েছিল হরিয়ানা ইলেকশনের পরে। কারণ ব্যাটারি চার্জ কেন, যখন কাউন্টিং না, তখন ওই যে 99% ছিল। 5% ভোট বেড়ে যাওয়া বা 10% বেড়ে যাওয়া, এটা আর অভিযোগ না, এটা প্রমাণিত না না, সত্য। এই যে সমস্ত কিছু আছে, মানে বেড়ে যাওয়াটা অভিযোগ বলছি না, কিন্তু অভিযোগ হচ্ছে যে কেন বাড়লো সেটা, মানে অর্থাৎ পরিষ্কার বলা হচ্ছে, ইঙ্গিত করা হচ্ছে যে কারচুপি করে 10-10% বেড়েছে, কিন্তু প্রমাণটা কই যে কারচুপি করে বেড়েছে? হুম। ইলেকশন কমিশন একটা বিবৃতি দিচ্ছে, বিবৃতি কাউন্টার কোথায় করা হচ্ছে? যেমন এই যে মানে কি কয়, ভোট ইভিএম মেশিনের সঙ্গে ভিভিপ্যাট মিলছে না, এরকম প্রমাণটা কোথায়? এমন যদি কিছু প্রমাণ দেওয়া হতো, যেমন ধরুন যে মৃত ব্যক্তি, এই যে সুপ্রিম কোর্ট থেকেও বলা হয়েছে, মানে এই যে বিহারে যেটা হচ্ছে এসআইআর এ বলা হচ্ছে যে 20 লক্ষ মৃত ব্যক্তি, 22 লাখ। 22 লাখ মৃতদের ছাঁটাই করা হয়েছে, তখন বলেছে 15 জন জীবিত মানুষকে নিয়ে আসুন যাদেরকে মৃত বলে ছাঁটাই করা হয়েছে, তারপর সেটা আমরা মানে এটা নিয়ে আলোচনা করব, কোর্টে সেটা নিয়ে আসুন, আসলে পরে তারা সেটা নিয়ে আমরা কথা বলবো। তো এখন 15 জন লোককে কি নিয়ে আসার বন্দোবস্ত করা হচ্ছে, যারা অলরেডি জীবিত কিন্তু তাদেরকে মৃত বলে দেখানো হয়েছে? বলছে কারচুপি হয়েছে, এটা সুপারফিশিয়ালি বললে হবে না, সুনির্দিষ্ট উপস্থাপিত করতে হবে কোথায় কি কি কারচুপি হয়েছে। খুব সাধারণ বক্তব্য হিসেবে যদি ধরেন, এই 22 লক্ষ লোক যে মৃত, এটা ধরা পড়লো কখন? যখন আপনি এসআইআর করতে শুরু করলেন। তার মানে এই মৃত 22 লক্ষ লোক ভোটার 2024 সালের ভোটার লিস্টে ছিল। ছিল, কি কিন্তু করে থাকে? না না, কথা হচ্ছে মৃত 22 লক্ষ কি জীবিত ছিল 2024-এ? এটা কে বলবে? সেটাই এটা কে এখন বলবে? তাহলে নির্দিষ্ট বলতে হবে যে এই 22 লক্ষ বলার লোক জায়গাটা ছিল আপনার 2000 জানুয়ারি 2025-এ যে আপনি লিস্টটা বার করেছেন, আপনি যে প্রদত্ত লিস্টটা যেটা দিয়েছেন, প্রকাশিত করেছেন, সেখানে দেখতে হবে। এখন যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে যে এই যে বাদ গেল, এইগুলি ভুয়ো ভোটার। এই ভুয়ো ভোটারটা তো বিরোধী পক্ষ ঢোকায়নি, সরকার পক্ষের মুখ্যমন্ত্রীও ঢোকাননি, ঢুকিয়েছে নির্বাচন কমিশন বা নির্বাচন কমিশনের একজন অফিসার। এই জায়গাটা কে দেখবে? কি হবে এটা? প্রথম কথা হচ্ছে মৃতরা ভুয়ো ভোটার ছিল কিনা সেটা কিন্তু পরিষ্কার নয়, কারণ মানুষ না, আপনি বাদ দিয়ে দিয়েছেন যখন, এখন ভোটার না, এখন আপনার ভোটার লিস্টের নয়। বাদ তারা সত্যি যদি মৃত হয়ে থাকে, মৃতরা তো বাদ যাবে। মৃত বাদ। এছাড়াও 22 লক্ষ বাদ দিলে 65 লক্ষের ভেতরে আরো প্রায় আসল 43 কথা যে লক্ষ। জীবিত মানুষ, বহু মানুষ ডকুমেন্টেশনের সমস্যা আছে, যারা এরা হয়তো ভোটার লিস্টে অন্তর্ভুক্ত হতে পারেনি। স্পষ্টীকরণ হবে এখন এই সেই যে ভোটার জায়গাগুলো। লিস্টে, এখন কথা সেই ভোটার লিস্টে অন্তর্ভুক্ত হতে পারেননি। ধরুন 1 কোটি লোকের মধ্যে 22 লক্ষ মৃত লোক আছে, 78 লক্ষ লোক তো হচ্ছে জীবিত মানুষ যারা ভোটার লিস্টে অন্তর্ভুক্ত হতে পারেনি। সেই 78 লক্ষ মানুষ কি সুনির্দিষ্ট বিরোধী দলের ভোটারই যাদেরকে বাদ দেওয়া হয়েছে? না, সরকার পক্ষের সব হয়েছে, ঠিক আছে। তাহলে বুঝতে হবে যে ইলেকশন কমিশন নির্দিষ্ট একটি রাজনৈতিক দলকে সুবিধা করে দেওয়ার জন্য এই কাজটা করছে, সেটা কিভাবে করছে সেটা প্রমাণ দেখাতে লাগবে। ছেড়ে দিন, কাউকে করছেই না, নিরপেক্ষ। এই যে জায়গাটাতে, এই যে 22 লক্ষ মরেছে, তার মৃত যে হয়েছে তার প্রামাণ্য দলিল দেখাতে হবে। কে দেখাবে? যে মারা গেছে সে তো দেখাতে পারবে না। নির্বাচন কমিশন যখন বাদ দিচ্ছে, তার কাছে নিশ্চিত তথ্য থাকবে। দ্বিতীয়ত, এছাড়াও রয়েছে প্রায় 43 লাখ এই প্রকাশিত তথ্য অনুযায়ী।
এই 43 লাখকে যখন আপনি বাদ দিয়ে দিয়েছেন, তাহলে ওদের নামটা ভোটার লিস্টে থাকলো কার দৌলতে? কে এই সেটা কাজটা করেছে? সবই ঠিক আছে, নির্বাচন কমিশনের কাজের গাফিলতি আছে। নির্বাচন কমিশন এই যেহেতু দায়টা নির্বাচিত আপনি আমি করেছে নেব একটি কেন? রাজনৈতিক দল, ফলে সেই রাজনৈতিক দলের স্বার্থ রক্ষার জন্য নির্বাচন কমিশন তার ভূমিকা রাখার চেষ্টা করবে, সেটাও ঠিক আছে। কিন্তু কিভাবে চেষ্টা রাখছে এবং কিভাবে তাতে সফল হচ্ছে এই বিষয়টি পরিষ্কারভাবে একদম, উপস্থাপিত না করা যায়, একদম তাহলে কিন্তু সেটা অভিযোগ আকারে এই থেকে থেকে যাবে। যাবে এবং এই সেটাই প্রক্রিয়া বলছি। চলতেই থাকবে। এখন গাফিলতি আছে, কেন এত তড়িৎ গতিতে এই কাজটা করা হচ্ছে, ইলেকশন আসন্ন, এখন কেন এসআইআর করা হচ্ছে, সেই প্রশ্নগুলি সঙ্গত প্রশ্ন। একদম ঠিক। কিন্তু এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বিরোধী দলকে কোণঠাসা করা হচ্ছে এবং শাসক দলকে সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে, এই অভিযোগটি সুপারফিশিয়ালি না রেখে সুনির্দিষ্টভাবে তথ্য প্রমাণ দিয়ে রাখা দরকার। যে যেই ভোটারদের বাদ দেওয়া হয়েছে সেই ভোটারদের অন্তত 70 থেকে 80% হচ্ছে বিরোধী দলের ভোটার, সেটাকে না প্রতিষ্ঠা না করার এটা ব্যাপার বলা আছে। যাবে না। যদি প্রতিষ্ঠা না করে থাকে হুম। তাহলে সেটা কিন্তু নির্বাচন কমিশন এই তড়িৎ গতি যে কাজটা করছে সেই প্রক্রিয়াটা যথাযথ নয়, এটাই না না প্রতিষ্ঠিত এই হবে। কিন্তু কার সেটা শাসক ভোটার দলকে সুবিধা করার জন্য হচ্ছে, হ্যাঁ সেটা প্রতিষ্ঠিত হবে কার না। ভোটার আপনি আমি কেউই বলতে পারবো না কার ভোটার। ভোটার দুই পক্ষেরই হতে পারে, নাও হতে পারে, নির্দলেরও হতে পারে। কিন্তু কথা হচ্ছে যে যে জায়গাটাতে আমরা জোর দিতে যাচ্ছি যে নির্বাচন কমিশন যে তালিকাটা প্রকাশ করেছিল মানে জানুয়ারি 2025-এ, ওইখান থেকে যে বাদ চলে গেল প্রায় 64 লক্ষ ভোটার, এই 64 লক্ষ ভোটার মৃত ভোটার সহ কি করে ওইখানে ঢুকলো? এটা তো আর কোনো বিরোধী দল বা সরকার পক্ষ ঢোকায়নি, নির্বাচন কমিশনই ঢুকিয়েছেন। তাহলে তাদের গাফিলতি ছিল, এর দায়টা কি নেবে? এটা ঠিক আমরা আছে, ঠিক যেরকম মহারাষ্ট্রে 37 লক্ষ নতুন ভোটার ঢোকানো হয়েছে লোকসভা ইলেকশনের পরে, 37 বিধানসভা ইলেকশনের আগে আগে 4 মাসের ভেতরে 37 লক্ষ ঢোকানো হয়েছে। এবং সিগনিফিকেন্টলি আপনাদের তথ্য যেটা বলেছেন প্রীতবাবু একদম কারেক্ট। এই 37 লক্ষ ভোটারের সংখ্যা মনে রাখতে হবে হিমাচল প্রদেশের টোটাল যা ভোটার তার সমান, প্রায় তার সমান। হ্যাঁ, একটা মহারাষ্ট্র রাজ্যে একটি বড় স্টেট, সেখানে 37 লক্ষ সংখ্যা সেই স্টেটের জন্য তো বেশি নয়, কিন্তু এই ছোট যে ত্রিপুরার মতো 65 স্টেটের জন্য হ্যাঁ অনেক এই বেশি। 65 লক্ষ ভোটার ত্রিপুরার মতো রাজ্যে, দুটো রাজ্যের সমান এই ভোটার বাতিল হয়ে যাওয়া। সুতরাং সিগনিফিকেন্টলি দায়িত্ব কিন্তু কোনো অবস্থাতেই নির্বাচন কমিশনের কাঁধ থেকে সরে যাবে না। আর অজিতবাবুর সঙ্গে সহমত পোষণ করে বলি, মানুষ যদি না বুঝতে পারে এই চেঁচামেচি করার কি মানে থাকতে পারে? আসলে যে বিষয়টা গিয়ে আমরা আজকে নিশ্চিত হলাম যে নির্বাচন প্রক্রিয়াটা নিয়েই কিন্তু প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে। সর্বশেষ যে খবরটা পেয়ে এলাম সেটা হচ্ছে বিহার থেকে নির্বাচিত একজন সাংসদ পাপ্পু যাদব, উনি দাবি করেছেন 2024 সালের যে নির্বাচন, বিহারের নির্বাচন বাতিল করা, আবার নতুন করে নির্বাচন। কেন? তা পরবর্তী সময়ে আবার আপনাদের সামনে আলোচনার জন্য নিয়ে আসবো। আমরা আজকের এই অনুষ্ঠানে এক দৃপ্তভাবে তার নিজের মতামত প্রকাশ করেছেন প্রদীপ্তবাবুকে আমাদের খবরদার কথা নয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা জানাই আজকে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। সেই সাথে আমাকে এই জায়গায় আজকের এই অনুষ্ঠান পরিচালনা করার ক্ষেত্রে সহযোগিতা করেছেন আমার সহযোগী করণ রাজদেব বর্মন, তাকেও কৃতজ্ঞতা জানিয়ে আপনারা আমাদের সঙ্গে রয়েছেন, আপনাদের প্রতি আবার কৃতজ্ঞতা জানাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নমস্কার।